বন্ধুরা একটু ভাবুন তো, আপনি ছুটি কাটাতে এক জাহাজে করে সমুদ্রে গেলেন, যেখানে চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু হঠাৎই আপনার সেই ট্রিপ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। আপনি জানতে পারলেন যে বোটে আপনি আছেন সেখানে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল, আর এমন এক সাইকো কিলারের ফাঁদে পড়লেন যেখান থেকে বাঁচার কোনো পথই নেই। এই কিলার কিভাবে তার শিকারদের নিয়ে খেলে সেটাই থাকছে আজকের মুভির গল্পে। তো গল্পের শুরুটা হয় অস্ট্রেলিয়া থেকে, যেখানে আমরা একটা কাপলকে দেখতে পাই যাদের নাম গ্রেগ আর হাইডার। এই দুজনেই ট্যুরিস্ট, সাথে তারা দুজনই একই হোস্টেলে উঠেছিল, সেখান থেকেই তাদের পরিচয় হয়েছিল। এরা তাদের গ্রুপের সাথে অস্ট্রেলিয়ায় ঘুরতে এসেছে, কিন্তু এরা নিজেদের গ্রুপ থেকে আলাদা হয়ে শার্ক কেজওয়ালা এক্সপিরিয়েন্স নিতে বেরিয়ে পড়ে। তারা দুজন মিলে টাকার্স এক্সপিরিয়েন্স নামের একটা কোম্পানির বোটে চলে আসে, যেটা শার্কের সাথে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেখানে পৌঁছে তারা দুজন দেখে যে ট্যুরিস্ট জায়গাটা পুরোপুরি খালি, কিন্তু সেখানে শুধু একজন বুড়ো মানুষ ছিল, যার নাম ডেভ। ডেভ তাদের বলে যে টাকার এখন হলিডেজে আছে, তাই সে তোমাদের নিয়ে যেতে পারবে না। ঠিক তখনই হঠাৎ টাকার নিজেই সেখানে চলে আসে। সে নিজেকে বোটের ক্যাপ্টেন বলে পরিচয় দেয় এবং বলে যে সেই এই টাকার্স এক্সপিরিয়েন্স চালায়। এখন যেহেতু টাকার হলিডেজে ছিল, তবুও সে তাদের দুজনকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর টাকার দুজনকে বোটে বসিয়ে সমুদ্রের দিকে রওনা দেয়। যাই হোক, পথে কথাবার্তার মধ্যে টাকার তাদের দুজনকে তার পুরনো গল্প বলে, যে ছোটবেলায় সে শার্ক অ্যাট্যাক সার্ভাইভ করেছিল, যার স্কার্স আজও তার শরীরে আছে। সাথে সে তাদের একটা নিউজের রিপোর্টও দেখায়, যেখানে তার ছোটবেলায় হওয়া শার্ক অ্যাট্যাকের কথা উল্লেখ ছিল। সেই দিন থেকেই শার্কের প্রতি তার একটা অদ্ভুত অবসেশন তৈরি হয়ে গেছে। হাইদার বলে যে এই জব তোমার জন্য কতটা টাফ হতো সেটা আমি বুঝতে পারছি, কারণ তুমি শার্ক অ্যাট্যাক থেকে বেঁচেছিলে, তারপরও শার্কের মাঝেই কাজ করতে হচ্ছে। তোমার জন্য এটা তো হয়তো অনেক ভয়ের এক্সপিরিয়েন্স হয়, কিন্তু আমি হলে আর কখনো পানির কাছেই আসতাম না। কিন্তু টাকার তাকে বলে যে শার্কের কোনো দোষ ছিল না। এরপর সে পানিতে রক্ত ঢেলে দেয়, যাতে সেখানে অনেক শার্ক চলে আসে। এখন ডাইভ করার সময় হয়ে গিয়েছিল, তাই টাকার হাইডার আর গ্রেগকে একটা লোহার খাঁচায় বন্ধ করে ধীরে ধীরে পানিতে নামিয়ে দেয়। চারদিকে শার্ক সাঁতার কাটছিল। সেটা দেখে হাইদার ঘাবড়ে গিয়ে গ্রেগের হাত ধরে নেয় এবং ধীরে ধীরে নিজেকে সামলে সেই রোমাঞ্চকর মুহূর্তটা উপভোগ করতে শুরু করে। এত কাছ থেকে শার্ক দেখে এবং এটা জেনে যে শার্করা অ্যাগ্রেসিভ নয়, তাদের বেশ মজা লাগে। যাই হোক, এরপর হাসতে হাসতে তারা দুজন আবার বোটে ফিরে আসে এবং টাকারকে থ্যাঙ্কস বলছিল। ঠিক তখনই টাকার গ্রেগের গলায় ছুরি মেরে তাকে আবার পানিতে ফেলে দেয়। হাইদার চিৎকার করতে থাকে, কিন্তু এর মধ্যে সমুদ্রে তার চিৎকার শোনার কেউ ছিল না। এখান থেকে সিন শিফট হয় এবং আমাদের একটা আমেরিকান মেয়ে জ্যাফারকে দেখানো হয়, যে সার্ফিং করার পর গোল্ড কোস্টের কাছে একটা দোকানে পৌঁছায়। সেখানে তার মোজেস নামের একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা হয়, যে তার গাড়ির জন্য একটা দরকারি কেবল খুঁজছিল, কারণ তার গাড়ি স্টার্ট হচ্ছিল না, তাই তার হেল্প দরকার ছিল। এখন যেহেতু জ্যাফারের কাছে একটা বড় ক্যাম্পার ভ্যান ছিল যেখানে সে থাকতো, তারপরও সে মোজেসকে হেল্প করতে মানা করে দেয়, কারণ সে মানুষজন থেকে দূরে থাকতে পছন্দ করত। এরপর জ্যাফার বাইরে পার্কিং লটে পৌঁছায়। সে তার কাপে আইসক্রিম লুকিয়ে রেখেছিল, সেটা বের করে চুপচাপ খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে আবার মোজেসের সাথে তার দেখা হয়ে যায়। মোজেস জ্যাফারের কাছে আবার হেল্প চায়, কিন্তু জ্যাফার তাকে পুরোপুরি ইগনোর করে দেয়। তখন মোজেস ইশারায় তাকে ধমক দেয় যে সে যদি হেল্প না করে তাহলে সে দোকানে তার চুরির কথা সবাইকে বলে দেবে। এটা শুনে জ্যাফার রেগে যায়। এখন সেখানকার পরিবেশ বিগড়ে যেতে দেখে মোজেস সাথে সাথে তার টোন পাল্টে নেয়। সে সাফাই দেয় যে সে কড়া রোদে অনেক মাইল হেঁটে এসেছে, তাই গাড়ি পর্যন্ত ফিরে যেতে লিফট দরকার। জ্যাফার কিছুক্ষণ ভেবে তার কথাই রাজি হয়ে যায়। এই হেল্পের সুবাদেই তারা দুজন এত কথা বলে যে দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে, কারণ দুজনেরই সার্ফিংয়ে ইন্টারেস্ট ছিল। যার কারণে রাতে জ্যাফারের ভ্যান মোজেসের বাড়ির বাইরে থাকে এবং ভ্যানের ভেতরে তারা ইন্টিমেট হচ্ছিল। এর মধ্যে মোজেস না জেনেই একটা ফিনকি ভ্যান থেকে বাইরে ফেলে দেয়, যেটা সার্ফিং বোর্ডে ফিন লাগানোর কাজে আসে। এখন মোজেস এই সম্পর্ককে নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছিল। তার কথা ছিল যে আমাদের দুজনের কোনো একটা কারণেই দেখা হয়েছে, তাই আমাদের একসাথে থাকা উচিত। কিন্তু জ্যাফার এক জায়গায় থেমে থাকার মতো মানুষ ছিল না। সে মোজেসের ঘরের ভেতর পর্যন্ত যায়নি, অথচ মোজেস তার প্রতি দুর্বল হয়ে পড়েছিল এবং তার জন্য খাবার পর্যন্ত তৈরি করছিল। কিন্তু মোজেস প্যানকেক বানিয়ে আনতে আনতে জ্যাফার ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল, যাতে মোজেস বেশ কষ্ট পায়। এরপর জ্যাফার সার্ফিং করতে একটা বিচে যায়। সেখানে ভ্যান পার্ক করার পর তাকে তার সার্ফবোর্ডে ফিনকি লাগাতে হতো, কিন্তু ফিনকি তার কাছে ছিল না, কারণ সেটা তো মোজেস বাইরে ফেলে দিয়েছিল। কাছেই একটা ট্রাক দাঁড়িয়েছিল। জ্যাফার সেই ট্রাক থেকে ফিনকি খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার কানে কারো পায়ের শব্দ ভেসে আসে। যেই সে পেছন ফিরে দেখে সামনে টাকার দাঁড়িয়ে আছে, মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। টাকার কিছু না জিজ্ঞেস করেই তাকে একটা ফিনকি দিয়ে দেয় এবং বলে যে তার কাছে এরকম অনেক ফিনকি আছে। সাথে সে জ্যাফারের একা একা সার্ফিং করার সাহসের প্রশংসাও করে। এরপর জ্যাফার তাকে থ্যাঙ্কস বলে এবং তার সার্ফবোর্ড ঠিক করতে শুরু করে। ঠিক সেই সময় মোজেস জ্যাফারকে একটা খাবারের ফটো পাঠায় এবং মেসেজ করে যে সে কি তার সাথে সার্ফিংয়ে যেতে চাইবে, কিন্তু জ্যাফার কোনো রিপ্লাই করার আগে পেছন থেকে টাকার তাকে ধাক্কা মেরে বেহুশ করে নিজের সাথে নিয়ে যায়।
অনেক লম্বা ড্রাইভ করার পর সে তার বোট পর্যন্ত পৌঁছায়। তারপর জাফারকে বোটে ঢুকিয়ে সমুদ্রে কোথাও চলে যায়। সকাল হতে হতে মোজেসও বিচে পৌঁছে যায়, কিন্তু জাফারকে সে কোথাও দেখতে পাচ্ছিল না। তারপর সে তার ফোনে ট্রাই করে, কিন্তু ফোনও ভ্যানের ভেতরে বাজছিল। টাকার চালাকি দেখাতে দেখাতে জাফারের সার্ফবোর্ড ভ্যান থেকে বের করে ফেলে যায়, কিন্তু ফোনটা ছেড়ে যায়, যাতে মনে হয় জাফার সার্ফিং করতে গিয়ে পানিতেই ডুবে গেছে। ওদিকে জাফারের চোখ খোলে, সে বোটের নিচের রুমে ছিল। সেখানে তাকে একটা বেডের সাথে বেঁধে রাখা হয়েছিল এবং পাশের বেডে বাঁধা ছিল হায়দার, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, মানে সে তখনও বেঁচে ছিল। জাফার ঘাবড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু এর মধ্যে সমুদ্রে তার চিৎকার শোনার কেউ ছিল না। হায়দার তাকে বোঝায় যে আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে সমুদ্রে আমাদের আওয়াজ শুধু আমাদের পর্যন্তই আসে। সাথে সে বলে যে সে নিজে এখানে অনেক দিন ধরে আটকে আছে। এটা শুনে জাফার আরও বেশি ঘাবড়ে যায়। জাফার হাতকড়া খোলার কোনো জিনিস খুঁজতে লাগে, কিন্তু তার আশেপাশে এরকম কিছুই ছিল না। এর মধ্যে জাফারের চোখ দেয়ালে পড়ে, যেখানে একটা মেয়ের নাম লেখা ছিল। সেই নাম দেখে জাফার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝে যায় যে এখানে আগেও কোনো মেয়েকে বন্দী করা হয়েছিল। ওদিকে টাকার আরামে ডেকে বসে মাছ ধরছিল। এর মধ্যে জাফার হায়দারকে জিজ্ঞেস করে যে তোমাকে কি কেউ খুঁজতে আসবে? হায়দার বলে যে আমার সাথে একটা ছেলে ছিল এই বোটেই, কিন্তু তার সাথে কি হয়েছিল সেটা তুমি জানতে চাইবে না। কিন্তু জাফার তার কথা থেকেই বুঝে যায় যে তার সাথে কি হয়েছিল। তারপর হায়দার একই প্রশ্ন জাফারকে করে। জাফার হালকা হাসির সাথে কষ্ট লুকিয়ে বলে যে আমাকেও কেউ মিস করবে না। কিন্তু জাফার জানতো না যে মোজেস তখনও তার কথা ভাবছিল। যখন মোজেস দেখে যে জাফারের ভ্যান বিচ থেকে টো করা হচ্ছে, তখন তার সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, কারণ সেই লাইনই জাফারের ঘর। সেটা ছাড়া সে কোথাও যেত না। তাই মোজেস সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছায়, কারণ এখন তার জাফারের জন্য চিন্তা হচ্ছিল। কিন্তু সেখানে থাকা পুলিশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। সে বলে যে সে একজন ঘুরে বেড়ানো সার্ফার, হয়তো কোথাও ঘুরতে বেরিয়েছে। এটা শুনে মোজেস নিজেই জাফারকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জাফার সারা দিন হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু সে ফ্রি হতে পারে না। তারপর রাতে তার নজর হায়দারের বিকিনির দিকে যায়, যার ভেতরে একটা সরু ওয়্যার ছিল। জাফার সেই ওয়্যার বের করে হাতকড়া খোলার চেষ্টা করতে শুরু করে। ঠিক তখনই টাকার তাদের দুজনের জন্য ব্রেড আর পানি নিয়ে চলে আসে। সেই রুম অনেক গরম ছিল, যার কারণে দুজনের গলা শুকিয়ে যাচ্ছিল। হায়দার তাড়াতাড়ি পানি পান করে নেয়, কিন্তু সে যেভাবে নিজেকে ঢেকে রাখছিল সেটা দেখে টাকারের সন্দেহ হয়। টাকার চাদর সরানোর কাছাকাছি যাচ্ছিল, ঠিক তখনই জাফার তার মনোযোগ নিজের দিকে টানতে বলে আমার খাবার আমাকে দাও। এরপর সেও পানি পান করে নেয়। কিছুক্ষণ পর টাকা সেখান থেকে চলে যায় এবং জাফার আবার হাতকড়া খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই তার অজ্ঞানের মতো ফিল হচ্ছিল, কারণ টাকার পানিতে অজ্ঞান হবার ওষুধ মিশিয়ে রেখেছিল। যখন জাফারের চোখ খোলে তখন সে নিজেকে ডেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়। টাকার হায়দারকেও একটা হারনেসে বেঁধে রেখেছিল। সামনে একটা ক্যামেরা সেট করা হয়েছিল সবকিছু রেকর্ড করার জন্য, এবং এই পুরো সিনটাকে সে তার শো বলছিল। টাকার একটা অদ্ভুত স্পিচ দিতে শুরু করে। সে শার্কের প্রশংসা করতে করতে বলে যে শার্ক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজাতি, এবং গড উপরে নয় বরং নিচে পানিতে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, এবং সেখানেই সবকিছু শেষ হবে। এরপর টাকার হায়দারের কিছু চুল কেটে নিজের কাছে রেখে নেয়। তারপর সে পানিতে রক্ত ঢেলে দেয়, যাতে সেখানে অনেক শার্ক চলে আসে। তারপর সে হায়দারকে পানিতে ছেড়ে দেয়। পানি হায়দারের ছটপটানি আর রক্তের কারণে শার্করা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এই পুরো সিন টাকার ক্যামেরায় রেকর্ড করে নেয়। জাফার এইসব নিজের চোখে দেখছিল এবং পুরোপুরি আতঙ্কিত হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে তার আর হায়দারের নাম নিচে দেয়ালে লিখতে শুরু করে। ঠিক তখনই সে নোটিস করে যে দেয়ালে শুধু একটা নাম নয়, বরং অনেক মেয়ের নাম লেখা ছিল, যেগুলো পরে পেইন্ট করে ঢেকে দেওয়া হয়েছিল। মানে টাকার শুধু একজন সাইকো নয়, বরং একজন সিরিয়াল কিলারও, যে বহু ট্যুরিস্ট মেয়ের জীবন কেড়ে নিয়েছে। এর প্রমাণ ছিল তার কাছে রাখা ভিডিও টেপসের কালেকশন, যাদের সাথে সেই মেয়েদের চুলও রাখা ছিল। এখন এতে একটা নতুন টেপ যোগ হয়েছিল হায়দারের, আর পরবর্তী টেপ হতে চলেছিল জাফারের। পরের সকালে আমরা হায়দারের অবশিষ্ট একটা অংশ পানিতে ভাসতে দেখতে পাই, যেটা অনেক ভয়ঙ্কর লাগছিল। ওদিকে মোজেস এখনও জাফারকে খুঁজে বিচে ঘুরছিল। ঠিক তখনই তার জাফারের সার্ফ বোর্ড মিলে যায়। সেটা দেখে তার চিন্তা আরও বেড়ে যায়, কারণ জাফারের সব জিনিসপত্র সেখানে ছিল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। মানে কিছু একটা গন্ডগোল ছিলই। রাত হতে হতে টাকার আবার নিচে আসে। সে জাফারের জন্য পানি আর ব্রেড নিয়ে আসে, কিন্তু জাফার রাগে লাথি মেরে সব জিনিস ফেলে দেয় এবং টাকারকে রাগের সাথে বলে তুই নিজেকে শার্ক ভাবিস, কিন্তু আসলে তুই শুধু একটা পোকা। এটা শুনে টাকার কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জাফার লক্ষ্য করে তার কাছে রাখা একটা বালতির ওপর যায়। সে বালতির হ্যান্ডেল ভেঙে তা দিয়ে একটা ধারালো অস্ত্র বানিয়ে নেয়, কারণ সে জানত যে টাকার আবার আসবে। এখন যেহেতু জাফার পানি পান করেনি, তাই টাকার তাকে অজ্ঞান করার জন্য একটা ইনজেকশন নিয়ে আসে। কিন্তু যেই সে কাছে আসে, জাফার তার উপর বালতির ধারালো হ্যান্ডেল দিয়ে হামলা করে এবং সেই হ্যান্ডেল তার ভেতরে ঢুকিয়ে দেয়, যাতে টাকার চিৎকার করতে করতে দূরে পড়ে যায়। তারপর জাফার তাড়াতাড়ি তার পকেট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয়, কিন্তু কোনো মতে টাকার তার পায়ে ইনজেকশন লাগাতে সফল হয়ে যায়, যাতে সে ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে। ওপরে গিয়ে জাফার রেডিওর মাধ্যমে
সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। ঠিক তখনই তার দূরে একটা বোট দেখা যায়। সে জোরে জোরে চিৎকার করে, কিন্তু সেই বোটে পার্টি চলছিল এবং তার আওয়াজ সেখানে পৌঁছাতে পারে না। এর মধ্যে টাকারও ওপরে চলে আসে। জাফর তার ক্যামেরা তুলে নেয়, যেটা টাকার তার কাছ থেকে ফেরত চায়, কিন্তু জাফর রাগে সেই ক্যামেরা পানিতে ছুঁড়ে মারে এবং এই প্রক্রিয়ায় সে নিজেও পানিতে পড়ে যায়। সে এই আশায় সাঁতার কাটে যে হয়তো সামনের বোটটায় পৌঁছে যাবে, কিন্তু মাঝপথেই অজ্ঞান হয়ে যায়। টাকার তাকে পানি থেকে বের করে আবার বোটে নিয়ে আসে এবং তাকে আবার নিচে বন্দি করে দেয়। এখন যেহেতু তার কাছে ক্যামেরা ছিল না, তাই সে রেকর্ডিং করতে পারছিল না। এই কারণে সে জাফরকে মারার প্ল্যান পিছিয়ে দেয় এবং ভাবে যে আগে একটা নতুন ক্যামেরা কিনতে হবে। তাই সে বোট নিয়ে আবার কিনারের দিকে রওনা দেয়, কিন্তু যেতে যেতে সে জাফরকে আবার বোটের ভেতরে বন্ধ করে যায়। অন্যদিকে এখন পুলিশও জাফরকে খোঁজায় নেমে পড়েছিল, কিন্তু মোজেজেরও চয়ন ছিল না। সে বিচের পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে তার জাফরের ভ্যানের পরে টাকারের ট্রাক দেখা যায়, যেটার উপর টাকারস এক্সপিরিয়েন্সের লোগোও ছিল। এটা দেখে মোজেজ একটু সার্চ করে সেই জায়গার অ্যাড্রেস বের করে বোটে পৌঁছে যায়। যেই সে বোটে উঠল, নিচ থেকে জাফরের চিৎকার করার আওয়াজ শুনতে পেল। সে সাথে সাথে ব্রেফ ইন করে নিচে পৌঁছায়। জাফর তাকে দেখে খুশিও হয়, আবার অবাকও হয়, কারণ সে ভাবে যে এত কিছুর পরেও সে কিভাবে এখানে পৌঁছে গেল। জাফর বলে, উপর থেকে কিছু নিয়ে এসো যাতে আমি মুক্ত হতে পারি, এবং পুলিশকে কল করো। মোজেস উপরে গিয়ে ফোন করে, কিন্তু ঠিক তখনই টাকার সেখানে পৌঁছে তার উপর হামলা করে দেয়। ফোন পুলিশের কাছে লেগে গিয়েছিল, কিন্তু টাকার মোজেসকে কথা বলতে দেয় না এবং তার ফোন ভেঙে দেয়, সাথে মোজেসকে মারাত্মকভাবে আহতও করে দেয়। তারপরও মোজেস হার মানে না এবং টাকারকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখন পেছন থেকে ডেভ এসে মোজেসের ওপর হামলা করে দেয়, কারণ তখনও তার জানা ছিল না যে টাকার আসলে কি করছিল। যেই ডেভ জাফরের আওয়াজ শুনতে পায়, তার কাছে পুরো সত্যিটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডেভ আর কিছু করার আগেই টাকার তাকেও মারাত্মকভাবে মেরে ফেলে। এখন টাকারের মনে হতে থাকে যে এই কিনারে থাকাটা সেফ নয়, তাই সে বোট নিয়ে একটা নির্জন আইল্যান্ডের কাছে পৌঁছায় এবং মোজেসকেও জাফরের পাশের বেডে বেঁধে দেয়। মোজেস তার মনের কথা বলছিলই, ঠিক তখনই টাকার সেখানে চলে আসে এবং দুজনকে ওপরে ডেকে নিয়ে যায়, কারণ সে ঠিক করেছিল যে পরবর্তী টেপ আজই রেকর্ড করবে। যাই হোক, পরপর টাকার আগে ডেভের শরীরের টুকরো পানিতে ছুড়ে দেয়, যাতে শার্করা সেখানে চলে আসে। তারপর সে মোজেসকে পানিতে ঠেলে দেয়, কিন্তু জাফর তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল যে শার্কের সামনে একটুও নড়াচড়া করবে না। তাই মোজেস একদম শান্ত থাকে এবং তার এই কৌশলটা কাজ করে যায়। শার্করা তাকে স্নিফ করে, কিন্তু আক্রমণ করে না। কিছুক্ষণ পর টাকার তাকে আবার বোটে টেনে নেয়, কিন্তু এবার সে আরও বেশি নিষ্ঠুর হয়ে যায়। সে মোজেসকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে এবং তারপর আবারও তাকে পানিতে ছুড়ে দেয়। মোজেস এখন প্রায় মরার কাছাকাছি, কিন্তু ঠিক তখনই তার চোখ ওপরে একটা লাইফগার্ড হেলিকপ্টারে পড়ে, যেটা জাফরের তালাশে উঠছিল। সেই ভয়েই টাকার তাদের আবার নিচে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। মোজেসের অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল, নিঃশ্বাস চলছিল কিন্তু অনেক ধীরে। জাফর এইসব দেখতে পাচ্ছিল। সে যে কোনো অবস্থায় এখন আর দেরি করতে রাজি ছিল না। সে তার হাত করা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন তার কাছে একটাই পথ দেখা যাচ্ছিল। সে তার বুড়ো আঙুল ভেঙে দেয় যাতে হাত বাইরে টেনে আনা যায়, কিন্তু হাত তবুও বের হয় না। এখন শেষ আশা হিসেবে সে তার নিজের দাঁত দিয়ে বুড়ো আঙুল কামড়ে পুরোপুরি আলাদা করে নেয়, এবং যেই তার হাত বাইরে আসে, সে তাড়াতাড়ি বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ঠিক সেই সময় টাকার নিচে আসে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু জাফর তাকে চকমা দেয় এবং তাকে রুমের ভেতরে ঠেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এখন ওপরে গিয়ে সে বোটের সিস্টেম স্টার্ট করে, কিন্তু টাকারও অল্টারনেট রাস্তা দিয়ে ওপরে পৌঁছে যায় এবং পুরো সিস্টেম বন্ধ করে দেয়। জাফরের কাছে একটাই সুযোগ ছিল, ফাইট এবং এসকেপ। সে টাকারের সাথে একটা জোরদার ফাইট করে এবং সুযোগ পাওয়া মাত্র পানিতে লাফ দেয়, কারণ সামনে তার একটা আইল্যান্ড দেখা যাচ্ছিল যেখানে বিয়ের রিসেপশন চলছিল, কিন্তু জাফরের হাত থেকে রক্ত পড়ছিল এবং পানিতে শার্করাও ছিল। উপরে থেকে টাকারও একটা ছোট বোট নিয়ে তার পিছু লাগে। জাফর কোনো মতে আইল্যান্ড পর্যন্ত পৌঁছায়, কিন্তু কিছু করার আগেই টাকার তাকে আবার ধরে ফেলে এবং অজ্ঞান করে আবার নিজের বোটে নিয়ে আসে। এবার টাকার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আসল বিপদ মোজেস নয়, বরং জাফর। তাই সে এবার চেয়ারে মোজেসকে বাঁধে এবং হারমেসে জাফরকে ঝুলিয়ে দেয় এবং নতুন শো রেকর্ড করার তৈরি হতে শুরু করে। এর মধ্যে সেখানে একটা গ্রেট হোয়াইট শার্ক চলে আসে, যেটা দেখে টাকার নিজেও অবাক হয়ে যায়, কারণ বাকি সব শার্ক সেই শার্কটা আসতেই পালিয়ে যায়। টাকার অনেকক্ষণ ধরে সেই শার্কটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় যে ছোটবেলায় ওই শার্কটাই তার ওপর হামলা করেছিল, কিন্তু সে এখনও সেই শার্কটাকে ভালোবাসত। তার মতে সেটাই তার গড ছিল। তারপর সে দেরি না করে জাফরকে পানিতে ছেড়ে দেয়, কিন্তু জাফর তখনও পুরোপুরি হুঁশে ছিল। টাকার একটা হারপুন তোলে যাতে সে শার্কটাকে উত্তেজিত করতে পারে, কিন্তু সেই হারপুন তার হাত থেকে ছুটে জাফরের কাছে পৌঁছে যায়। জাফর সেই হারপুন দিয়ে নিজেকে মুক্ত করে পানিতে পড়ে যায়। সেখানে তার চোখ শার্কের ওপর পড়ে এবং সে একদম কাছ থেকে তাকে দেখে। শার্ক তার দিকে আসে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করে না। হয়তো তারও জাফরের মধ্যে কিছু আলাদা লক্ষ্য হয়। সেও একজন সার্ভাইভার ছিল, ঠিক যেমনটা সে নিজে ছিল।
জ্যাফার আরও বেশি সাহস পায়। সে আবার বোটে ওঠে এবং টাকারের সাথে একটা দুর্দান্ত ফাইট করে। টাকার শক্তিশালী ছিল এবং জ্যাফারকে প্রায় চেপে ধরেই ফেলেছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে মারাত্মকভাবে আহত মোজেস এসে যায় এবং টাকারের মাথায় একটা লোহার রড দিয়ে বাড়ি মারে। টাকারের ভারসাম্য হারিয়ে যায় এবং সে ডেক থেকে সরাসরি পানিতে পড়ে যায়। পানিতে পড়তেই টাকারের ক্ষত থেকে রক্ত পড়তে শুরু করে এবং রক্তের গন্ধে সেই সব শার্করা, যাদের সে এতদিন তার গড মনে করত, তারা তার দিকে চলে আসে। টাকার ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার কথা শোনেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শার্করা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং টাকারকে মারাত্মকভাবে ছিঁড়ে ছিঁড়ে মেরে ফেলে। যেভাবে সে এতদিন মেয়েদের টেপস রেকর্ড করেছিল, এখন তার মৃত্যুর লাইভ শো চলছিল, কিন্তু এখন সেটা দেখার কেউ ছিল না। যাই হোক, তারপর তারা দুজন একে অপরের হাত ধরে সেই ভয়ঙ্কর সমুদ্রকে পেছনে ফেলে হোরাইজনের দিকে এগিয়ে যায় এবং এর সাথেই এই অসাধারণ গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।